আজ যেভাবে নীল নিজের মাথা খাটিয়ে সবাইকে বাঁচালো, তারপর তো সত্যিই আর কিছু বলার থাকে না। কিন্তু এসব হলো কিভাবে? কল্লোলের ওই পিলটার জন্য এসব হচ্ছে না তো? এই পিলগুলোর এরকম প্রভাব হলে নীলের তো এই পিল নিয়েই বিজনেস করা উচিত। তবে শুরুটা কিভাবে করবে সেটাই বুঝতে পারছিল না নীল। ভাবতে ভাবতে নীলের ঘুম চলে এলো। পরের দিন সকাল 6টায় নীলের ঘুম ভাঙল। নীল অনেক কম সময়ের জন্য ঘুমিয়েছিল, কিন্তু সকালে উঠেও রিফ্রেশড ফিল করছিল। স্টাডি রুমের বাইরে বেরোতেই নীল দেখল বেডরুমের দরজা খুলে আদ্রিতা বেরিয়ে আসছে। নীলকে দেখে অবাক হয়ে আদ্রিতা জিজ্ঞেস করলো, তুমি কখন এলে? আর বেডরুম তো খোলাই ছিল। তাহলে তুমি স্টাডিতে কি করছিলে? অনেকগুলো প্রশ্ন নীলের দিকে ছুঁড়ে দিল আদ্রিতা। আরে বউ আমার, একটা কাজ করছিলাম। আমার বস নিজের বিজনেস বাড়াতে চায়, তাই এখন মাথার উপর অনেক কাজ। ওই কাজটাই শেষ করতে করতে কখন যে চোখ লেগে গেছে খেয়ালই করিনি। নীলের এসব বাহানা এখন খুব ভালোভাবে বুঝতে পারত আদ্রিতা। বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীলের দিকে। আদ্রিতা বুঝতে পারছিল যে নীল মিথ্যে কথা বলছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আর জলঘোলা করতে চাইছিল না। নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ও বলল, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের বার থেকে বেডরুমে এসো। মুচকি হেসে নিজের মাথা নাড়ালো নীল। দীর্ঘশ্বাস নিয়ে আদ্রিতা বলল, কিছুক্ষণ আগেই ঠাম্মার ফোন এসেছিল। কোনো একটা বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে চায় ঠাম্মা, তাই সকাল 10:30টার সময় সবাইকে ম্যানশনে যেতে বলেছে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। মাথা নাড়িয়ে আদ্রিতাকে বলল নীল। তারপর তৈরি হওয়ার জন্য বাথরুমের দিকে হাঁটা লাগালো। ভাগ্যিস গতকাল নীল সঠিক সময়ে সেন ম্যানশনে পৌঁছে গিয়েছিল, নইলে জাকিব না জানি কি করতো আদ্রিতার সঙ্গে। দুজনেই তৈরি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নন্দনের সামনে দিয়ে গাড়ি ছুটিয়ে এগিয়ে গেল নীল এবং আদ্রিতা। কিন্তু কালও তো তোমার ঠাম্মা ফ্যামিলি মিটিং করেছিল। গাড়ি চালাতে চালাতে আদ্রিতাকে প্রশ্ন করল নীল। কালকের ঘটনার পর আশরাফ আলীর সাথে তো আর এখন বিজনেস ডিল করা সম্ভব নয়। এই মুহূর্তে বিজনেস নিয়ে কি হবে সেই বিষয়ে আলোচনার জন্যই হয়তো ডাকা হয়েছে। ম্যানশনে গেলেই বিষয়টা পরিষ্কার হবে। জানি না আবার নতুন কি ঝামেলা আসতে চলেছে। কথাগুলো বলতে বলতে মনমরা হয়ে গেল আদ্রিতা। গতকাল যখন জাকিব আদ্রিতাকে মলেস্ট করার চেষ্টা করছিল, তখন সেন পরিবারের কোনো পুরুষ মানুষ ওকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। এসব দেখে আদ্রিতার মন সেন পরিবারের উপর থেকে পুরোপুরি উঠে গিয়েছিল। আদ্রিতার কথা শুনে নীল কিছু একটা ভাবতে শুরু করলো। ও বুঝতেই পেরেছিল যে আজকের মিটিংয়ে কোনো কাজের কাজ হবে না। তবুও আদ্রিতাকে এ ব্যাপারে কিছু বলল না সে। নীলের গাড়িটা এসে দাঁড়ালো সিগন্যালে। তারপরই আদ্রিতার থেকে লুকিয়ে নীল মেসেজ করলো রাহুল বসুকে। তবু আদ্রিতাকে কিছুই বুঝতে দিল না নীল। তুমি আমার সঙ্গে ভিতরে যেও না। সেন ম্যানশনে বাইরে এসে নীলের গাড়িটা দাঁড় করানোর পরই কথাটা বলল আদ্রিতা। আমি ভিতরে না গেলে ওরা সমস্ত দোষ তোমার ঘাড়ে দিয়ে দেবে। নীল আদ্রিতার হাত ধরে ওকে আশ্বস্ত করল। আদ্রিতাকে ভরসা জোগাতে চাইছিল নীল। তুমি ভয় পেও না, সবকিছুর রেসপন্সিবিলিটি আমি নিজের ঘাড়ে নিয়ে নেব। ওরা ম্যাক্সিমাম কি করবে? আমাকে অপমান করবে, তাই তো? এখন তো অপমান সহ্য করতে করতে আমার অভ্যেস হয়ে গিয়েছে। কোনো কিছুই এখন আর গায়ে লাগে না। নীলের কথা শুনে আদ্রিতার চোখে জল চলে এলো। নীলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করে গতকালের ঘটনার কথা মনে পড়ে গেল ওর। কোনো কিছু না ভেবে নীল আদ্রিতার জন্য রুখে দাঁড়িয়েছিল, জাকিবের সঙ্গে ওর জন্য ফাইট করেছিল। এসব কথা ভেবে আদ্রিতার মন কেঁদে উঠল। আদ্রিতা আর নীল সেন ম্যানশনের লিভিং রুমে পৌঁছালো। এ কি নীল, তুমি আবার এই বাড়িতে পা দিয়েছ? তোমার সাহস তো মন্দ নয়। ওদের দুজনকে দেখেই নবীন সোফা থেকে উঠে গিয়ে নীলকে ধমকাতে লাগলেন। কাল তুমি ওই ঘটনাটা না ঘটালে এতক্ষণে সেন পরিবারের শেয়ার বিক্রি হয়ে যেত। নবীনের মুখ থেকে এই কথা শুনে সেন পরিবারের বাকি সদস্যরাও নীলের সমালোচনা করতে শুরু করে দিল। আমার মতে জাকিবের কোনো দোষ ছিল না, ও শুধু একটু তাড়াহুড়ো করে ফেলেছিল, এই যা। আর করেছে তো করেছে, তাতে কি হয়েছে? এর জন্য এত কাণ্ড? নীল আদ্রিতাকে ডিভোর্স দিয়ে দিলে জাকিবের সঙ্গে ওর বিয়েটা হয়ে যেত, তাতে সেন পরিবার ধ্বংসের মুখ থেকে বেঁচে যেত। আমি নীলের জায়গায় থাকলে কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করতাম না। এই নীল আদ্রিতার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে। আশরাফকে আমি খুব ভালো করে চিনি, ওর পরিবারটা খারাপ নয়। এক্সাইটেড হয়ে গিয়ে জাকিব ওসব কাণ্ড ঘটিয়ে ফেলেছিল, তবে ছেলে হিসেবে ভালো। নবীনের কথা শুনে নীলের মুখ লাল হয়ে গেল। যদি ওই বাপ বেটা ভালো হতো তাহলে ওরকম কোনো শর্ত দিত না। ওরা ভালো হলে মহিলাদের সম্মান করত, কিন্তু জাকিব কি করলো? আমার বউকে মলেস্ট করার চেষ্টা করলো, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলেন। আপনাদের একটুও লজ্জা করলো না? উপরন্তু আপনারা জাকিবের গুণগান গাইছেন। নবীনের দিকে তাকিয়ে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল নীল। কাল ওই বাপ বেটার সাথে আপনাকে দিয়েও আদ্রিতার কাছে ক্ষমা চাওয়ানো উচিত ছিল নবীন কাকা। এসব তো আপনার জন্যই হয়েছে। আসলে গতকাল সেন ম্যানশনে কি ঘটছে তা প্রথমে নীল জানতেই পারেনি।
তারপর পল্লবী ওকে ফোন করে সবটা জানিয়েছিল। তখন ও নিজের অফিসে বসে কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল। পল্লবীর মুখে সবকিছু শুনে সমস্ত কাজ ফেলে যত তাড়াতাড়ি সম্ভব সেন ম্যানশনে পৌঁছে গেছিল নীল। এবার তুই আমার উপর আঙুল তুলছিস? তোর এত বড় সাহস! তুই কোন হনু রে? তোর কোনো যোগ্যতা আছে? নিজের জীবনের তো কোনো ছিরি নেই। আমার পরিবারের টাকায় খাচ্ছিস আর আমার উপরই গরম দেখাচ্ছিস। দাঁড়া, তোর হচ্ছে। দাঁত কিড়মিড় করতে করতে নীলের দিকে তাকিয়ে বললেন নবীন। নীলকে ওর জায়গা বোঝাতে চাইছিলেন। নিজের শার্টের স্লিভস উপরের দিকে গুটিয়ে নিয়ে তেড়ে গেলেন নীলের দিকে। তখনই ওনার গতকালের ঘটনার কথা মনে পড়ে গেল। সবার সামনে নীল যেভাবে জাকিব আলীকে মেরেছিল সেই দৃশ্য হঠাৎ করে নবীনের সামনে ভেসে উঠল। তাই নবীন আর নীলের গায়ে হাত তোলার সাহস পেলেন না। নবীনের কথায় কোনো পাত্তা দিল না নীল। নবীন কাকা রেগে গেলেই তুই তোকারি শুরু করেন। সেটা একদমই পছন্দ হয় না নীলের। তাই পরিবারের অন্যান্য সদস্যদের দিকে তাকিয়ে নীল বলল, আমি সেন পরিবারের ছেলেদের একটাই প্রশ্ন করতে চাই, জাকিবের মতো কেউ যদি আপনাদের বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করতো তাহলে আপনারা কি করতেন? ওকে ছেড়ে দিতেন? না পুজো করতেন ওর? সেন পরিবারের কেউই নীলকে পছন্দ করে না, তাই ওর করা প্রশ্নও ওদের পছন্দ হলো না। নীলের এরকম প্রশ্ন শুনে উল্টে অনেকেই রেগে গেল। তুমি মারপিট করতে পারো বলে নিজেকে হিরো মনে করো না। মারপিট গুন্ডারা করে। তুমি একটা গুন্ডা, বুঝলে? গুন্ডা। 5 পয়সার মুরদ নেই, জীবনে তো কিছুই করতে পারোনি। এত বড় বড় কথা কোথা থেকে আসে? আমাদের এখনো সমাজে মুখ দেখাতে হয়। এটা নিয়ে এত জলঘোলা করার কি দরকার ছিল? আশরাফ আলী খুবই পাওয়ারফুল। আদ্রিতাকে ওর ছেলের পছন্দ হয়েছে কারণ আদ্রিতা সুন্দরী। আর তো তেমন কোনো গুণ নেই ওর মধ্যে। তার উপরও তোমার বউ। তোমার সাথে বিয়ে দিয়েও কোনো লাভ হয়নি। জাকিবের সাথে বিয়েটা হলে তাও এই পরিবারের তো ভালো হতো। সেন পরিবারের সদস্যদের মুখে এসব শুনে নবীনের জোশ আরও বেড়ে গেল। উনি নতুন উদ্যমে আদ্রিতাকে অ্যাটাক করতে লাগলেন। কালকেই সবকিছু ঠিকঠাক হয়ে যেত যদি এই ছেলেটা নাক না গলাতো। তোমার আর তোমার এই বেকার হাজব্যান্ডের জন্য এত লোকসান হলো আমাদের। এবার তুমিই বলো আদ্রিতা, আমরা এখন কি করব? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।